Hello everyone, we are live. Uh, কেমন আছেন সবাই? আমরা অ্যাজ ইউজুয়াল একটা লাইভ করছি আজকে, কিন্তু আজকে আসলে টপিকটা একটু ডিফারেন্ট বা টপিকটা অন্য টপিকগুলোর মতো না। কারণ হচ্ছে আজকে আমরা আসলে নাম দিয়েছি স্কলারশিপ নাইট, হয়তো আপনারা খেয়াল করেছেন। কারণ আজকে আমরা কথা বলবো স্কলারশিপ নিয়ে। আহ, বিশেষ করে আমরা ফোকাস করবো হচ্ছে নর্থ আমেরিকা, দেন ইউরোপ, অস্ট্রেলিয়া, ইউকে এই রিলেটেড যে স্কলারশিপ গুলো আছে এদিককার স্কলারশিপ গুলো নিয়ে কথা বলার জন্য আমার সাথে আছেন তপু ভাই। হ্যালো তপু ভাই, ওয়েলকাম টু দ্য শো। হাই তানিম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তপু ভাই জয়েন করেছেন আমাদের সাথে কানাডা থেকে। আম, ভাই হচ্ছে এখন পিএইচডি করছেন, তো আমি আসলে তপু ভাই, ইফ ইউ আর রেডি দেন আপনি যদি একটু আপনার পরিচয়টা ব্রিফলি একটু হুম। একটু বলেন please। আশা করি দর্শকরা সবাই ভালো আছেন। আসলে এই মুহূর্তে কাউকে জিজ্ঞেস করতেও ভালো লাগে যে কেমন আছেন, কারণ যাকে জিজ্ঞাসা করি ফ্রেন্ডদের মানে সবারই কম বেশি দেখা যায় যে করোনা পজিটিভ বা আত্মীয় স্বজনদের মধ্যে। তো যাই হোক, এনিওয়ে, আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া করি। তো আমি বর্তমানে কানাডাতে ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটি, সেখানে পিএইচডি করছি ট্রিপলিতে। আর সাথে সাথে আমি এখানে আসলে লাস্ট ইয়ারে এসেছিলাম, পিএইচডি আসলে 1 বছর এখনো হয়নি। তো আহ, আমি তার সাথে সাথে একটা গ্রুপ রান করি, সেটা হচ্ছে স্কলারশিপ স্কুল বিডি। সেটা আমি খুব রিসেন্টলি মানে খুলেছি। সেটার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে সারা বিশ্বে যত স্কলারশিপ রয়েছে, ইউরোপ বলেন, নর্থ আমেরিকা বলেন বা অস্ট্রেলিয়া বলেন, মানে যে যেখানেই যেতে চাক না কেন, মানে সমস্ত স্কলারশিপ গুলোর একটা রেপোজিটরি বা উইকিপিডিয়ার মতো, ওখানে সবকিছু ইনফরমেশন আমরা ফ্রিতে দিই, মানে কোনো ধরনের টাকা পয়সা আমরা চার্জ করি না। তো এই হচ্ছে ছোট্ট করে আমার সংক্ষেপে পরিচয় আর কি। এক্স্যাক্টলি। সো আমরা আসলে ভাইয়া স্কলারশিপ স্কুল বিডিএতে চালাই, এটা আমি নিজেও ফলো করি এবং আমি দেখেছি। আমি ভাইয়াকে একটু আগে বলছিলাম যে আসলে উই আর ফোকাসিং অন দ্য সেম থিং। আমরা চাই মানুষজন বাংলাদেশ থেকে ভালো ভালো স্কলারশিপ গুলো নিয়ে বিদেশে পড়াশোনা করতে আসুক। সো রাইট। ইন দ্যাট কেস, যেহেতু ভাই এটা নিয়ে আসলে মানে পড়াশোনা করলে একটা ব্যাপার, কিন্তু যখন উনি কাজ করে তখন আর একটু বেশি ইনফরমেশন থাকে। সো আমরা আজকে ভাবছি, লাইক আমি যেটা আশা করছি যে আজকে সেশন থেকে আমরা অনেক কিছু জানবো। তো দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন, এই এই লাইক সেশনটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, বিকজ আপনারা যারা তবু ভাইকে চিনেন তারা জানেন যে আসলে তবু ভাই এটা নিয়ে ভালো জানান, আসলে যে লার্নেড পার্সন। সো আমি লাইক রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ লাইভ একটু শেয়ার করে দিন যত জায়গায় পারেন, আপনার ইউনিভার্সিটি বা যে কোনো সার্কেলে। যত বেশি শেয়ার করবেন মানুষ তত বেশি জানবে, এবং হয়তো একটা লাইক সেশন থেকে এক একজন মানুষের একটা লাইক আই ওপেনিং হতে পারে। সো তবু ভাই আমরা সরাসরি সেশনে চলে যাচ্ছি। আর সেশনে তো আমি প্রথমে একটা জিজ্ঞেস করতে চাই, আপনি যেহেতু এখন কানাডায় পিএইচডি করছেন এবং খুব রাইট। ভালো একটা ইউনিভার্সিটিতে, এটা খুবই ভালো একটা ইউনিভার্সিটি, আমার নিজেরই পছন্দের একটা ইউনিভার্সিটি। সো আপনি যদি একটু নর্থ আমেরিকান জাস্ট কানাডা এবং ইউএসএ মিলিয়ে এই জায়গাটা নিয়ে যদি একটু বলতেন আর কি দর্শকের জন্য। নর্থ আমেরিকার ফান্ডিং সিনারি যদি আমরা ডিসকাস করি, তো মেইনলি মূলত দু ধরনের ফান্ডিং রয়েছে। একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিশন ফান্ডিং, একটা হচ্ছে প্রফেসরের ফান্ডিং। তো দুটো অ্যাপ্রোচের বেলায় একজন ক্যান্ডিডেটের প্ল্যানিংটা একটু ডিফারেন্ট হয়। মানে আপনি যদি টার্গেট করেন যে মানে আমি যদি বেসিকলি বলি, একটা ক্যান্ডিডেটের নর্থ আমেরিকাতে যদি অ্যাপ্লাই করার ইচ্ছা থাকে মাস্টার্স কিংবা পিএইচডি তে, তার উচিত হবে মানে দুটো সিনারিওতেই মাথায় রাখা, প্রফেসরের ফান্ডিং প্লাস সেন্ট্রাল অ্যাডমিশন ফান্ডিং। কেন, আমি একটু পরেই এক্সপ্লেন করছি। তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় একটাতে ক্লিক হয় না কিন্তু আরেকটাতে ক্লিক হয়। আবার অনেকে লাকি হয় যে দুটোতে ক্লিক হয়ে যায়, তারা খুবই লাকি পার্সন। তো এনিওয়ে, আমি সেন্ট্রাল অ্যাডমিশন ফান্ডিংটা প্রথমে এক্সপ্লেন করছি। সেটা হচ্ছে ভার্সিটি আপনাকে মাস্টার্স কিংবা পিএইচডি তে ফান্ডিং দেয়, এটাকে বলা হয় সেন্ট্রাল অ্যাডমিশন ফান্ডিং। এখানে প্রফেসরের কোনো হাত থাকে না। তো এটার জন্য আপনার আগে থেকে গ্রাজুয়েট যে কোঅর্ডিনেটর থাকে আপনার প্রোগ্রামের বা আপনার সাবজেক্টের, যে ডিপার্টমেন্টের যে গ্রাজুয়েট কোঅর্ডিনেটর থাকে ইউনিভার্সিটিতে, তাদেরকে নক দিতে হয়। এবং আরেকটা ব্যাপার আছে হচ্ছে এই সেন্ট্রাল অ্যাডমিশন ফান্ডিং এর জন্য আপনার প্রায়োরিটি ডেডলাইন বলে একটা টার্ম আছে। প্রায়োরিটি ডেডলাইন মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় থাকে প্রতিটি ইউনিভার্সিটিতে নর্থ আমেরিকার। এই প্রায়োরিটি ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই করলে আপনার সেন্ট্রাল ফান্ডিং এর পসিবিলিটিটা থাকে। আর তার কারণ হচ্ছে এই ফান্ডিং এর ডিসিশনটা আপনার ফান্ডিং কমিটি অনেক আগে থেকেই ডিসাইড করে রাখে যে যারা অ্যাপ্লাই করছে এই অ্যাপ্লিকেন্ট পুলদের মধ্যে কারা কারা বেস্ট অ্যাপ্লিকেন্ট, তাদেরকে শর্ট লিস্ট করে তারা এই ডেটের মধ্যে একটা ফান্ডিং ডিসিশন নিয়ে নেয়। তো আপনি যদি লক্ষ্য থাকে প্রায়োরিটি ফান্ডিং বা সেন্ট্রাল ফান্ডিং, দেন আপনি এই ডেডলাইনের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করুন। আর আগে থেকে জিআরই, আইএলস, টোফেল সবকিছু আপনি রেডি করে রাখবেন।
এটা হচ্ছে সেন্ট্রাল ফান্ডিং এর ব্যাপার। এটার জন্য আপনি গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে ইমেল করবেন বা তার সাথে কনস্ট্যান্ট যোগাযোগ রাখবেন। হি উড বি দ্য মেইন পারসন টু গেট ইন কন্ট্যাক্ট ফর দ্য সেন্ট্রাল ফান্ডিং সিনারিও। এখন আসছি হচ্ছে প্রফেসরের ফান্ডিং এর ব্যাপারটা। প্রফেসরের ফান্ডিং এর ব্যাপারটা আমরা কম বেশি সবাই জানি যে প্রফেসরকে ইমেল করতে হয়। এটা আমরা কম বেশি জানি যে তাদেরকে ইমেল করলে তারা যদি পজিটিভ কোনো রিপ্লাই দেয়, অ্যাপ্লাই করতে বলে বা তার রিসার্চ ল্যাবে যে গ্রান্ট রয়েছে, রিসার্চ ফান্ডিং এ গ্রান্ট রয়েছে, সেখান থেকে আপনাকে মাসে মাসে যে স্টাইপেন্ড দেবে, সেটাকে বলা হয় প্রফেসরের ফান্ডিং। তো প্রফেসরের ফান্ডিং পাওয়াটা অনেকটা মানে লাখ বলবো, বাট আপনি যদি দেখেন যে প্রফেসর আপনাকে পজিটিভ রিপ্লাই দিচ্ছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে ডিরেক্টলি ইমেইলে প্রথম দিকে আপনি ফান্ডিং এর ব্যাপারটা উল্লেখ করবেন না, কারণ প্রফেসররা জানে যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন নর্থ আমেরিকাতে পড়তে আসে, তার সাস্টেনেন্সের জন্য, তার লিভিং কস্ট বা এগুলোর জন্য তার কিছু ফান্ডিং এর প্রয়োজন পড়ে। এটা একটা ইমপ্লিসিট ব্যাপার, প্রত্যেক প্রফেসরই জানে। তো আপনি প্রথমে ইমেলে হচ্ছে তাকে তার রিসার্চ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, তার রিসার্চ সম্পর্কে ইন্টারেস্ট দেখাতে পারেন। তারপর যদি সে আপনাকে পজিটিভ রিপ্লাই দেয়, অ্যাপ্লাই করতে বলে, নিজে থেকেই সে আপনাকে আরএশিপ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের কথা বলবে। আচ্ছা, এটা গেল হচ্ছে কি আপনার দু ধরনের ফান্ডিং এর ব্যাপারটা। আর কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে কিছু টার্ম নিয়ে আমি কথা বলছি। সেটা হচ্ছে অনেকে আমরা শুনে থাকি যে টিএ, আরএ বা জিএ। আমরা যারা মোটামুটি স্কলারশিপ নিয়ে ঘাটাঘাটি করি, তারা আমরা কম বেশি এই তিনটে টার্ম জানি। বা যারা একেবারেই নতুন, তাদের উদ্দেশ্যে আমি একটুখানি ছোট্ট করে বলে নিব এই তিনটে টার্ম। সেটা হচ্ছে অনেক সময় টিএ, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়। এটা এক ধরনের জব বলা যেতে পারে। টিএ মানে হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, অর্থাৎ আপনি প্রফেসরের যে কোর্স রয়েছে সেই কোর্সের ল্যাবে আপনি স্টুডেন্টদেরকে ল্যাবে দেখাবেন, ডেমনস্ট্রেশন করবেন, বা তাদের যে ল্যাব খাতা রয়েছে সেগুলো আপনি মার্কিং করবেন। এগুলোর বিনিময়ে ডিপার্টমেন্ট আপনাকে কিছু স্যালারি দেবে, সেটাকে বলা হয় টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। সপ্তাহে আপনি 20 আওয়ার্স এর মতো কাজ করতে পারবেন। আর আরএ মানে তো একটু আগেই এক্সপ্লেন করলাম, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। এটা হচ্ছে প্রফেসরের সাথে যে আপনি কাজ করবেন, তার বিনিময়ে প্রফেসর আপনাকে যে মান্থলি স্টাইপেন্ড দেবে, সেটাকে বলা হয় আরএ। আরেকটা টার্ম আছে জিএ। এটা এটা হচ্ছে ডিপার্টমেন্টের সাথে সংশ্লিষ্ট। জিএ মানে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ। এটা ডিপার্টমেন্ট আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ বা সাপোর্টিভ কোনো কাজে আপনাকে এমপ্লয় করবে। ফর এক্সাম্পল, ধরুন যে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ছেন, আপনার ডিপার্টমেন্টের যে বর্তমান বিল্ডিং রয়েছে সেটা তারা রেনোভেট করবে। তো রেনোভেট করার সময় যে ল্যাবগুলোর ইকুইপমেন্ট গুলো রয়েছে, সেগুলো হয়তো বা তারা অন্য কোনো জায়গায় ইনভেন্টরিতে মুভ করবে। তো সেক্ষেত্রে সেই ডিপার্টমেন্ট আপনাকে হয়তোবা মানে এইসব ল্যাবের ইনভেন্টরি চেক লিস্ট এগুলো দায়িত্বে আপনাকে দিল, যে সরেজমিনে প্রতিটা ল্যাবে গিয়ে ইকুইপমেন্ট গুলো চেক করা বা লিস্ট গুলো মেলানো। এই অনেক ধরনের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জবের মতো। এটাকে বলা হয় গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ। তো এই তিনটা টার্ম নর্থ আমেরিকাতে খুবই প্রচলিত। তো আমি ভাবলাম যে এই তিনটা টার্ম নিয়ে আলোচনা করলে হয়তো বা সবাই কম বেশি উপকৃত হবে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ভাইয়া, খুবই ইনসাইটফুল। আর আমি এরপরে যদি আসি, যে যেহেতু কানাডা এবং আমেরিকা একটা দুটো কান্ট্রির কথা বললেন, সরি, সো এই ক্ষেত্রে আসলে দু জায়গার অ্যাডমিশন ক্রাইটেরিয়া গুলো কি সেম কিনা, বা দু জায়গায় আসলে একই রিকোয়ারমেন্ট থাকে কিনা? আচ্ছা, যদিও কানাডা এবং আমেরিকা দুটি হচ্ছে নর্থ আমেরিকান কান্ট্রি, কিন্তু তাদের মধ্যে ভার্সিটিগত অ্যাডমিশন ক্রাইটেরিয়া অনেকখানি আকাশ পাতাল তফাৎ। কেন আমি বলছি, প্রথম প্রথম ব্যাপারটা হচ্ছে নর্থ আমেরিকাতে আপনি ডিরেক্ট ব্যাচেলার দিয়েই পিএইচডি তে অ্যাডমিশন নিতে পারবেন। মানে সরি, আমেরিকাতে, নর্থ আমেরিকা না বলি, আমেরিকাতে ডিরেক্ট একদম পিএইচডি তে অ্যাডমিশন নিতে পারবেন, যেটা কানাডাতে একেবারেই ইম্পসিবল। কানাডাতে পিএইচডি তে অ্যাডমিশন নিতে হলে আপনার অবশ্যই একটা মাস্টার্স ডিগ্রি থাকা প্রয়োজন, রিসার্চ মাস্টার্স। এটা গেল প্রথম পার্থক্য। সেকেন্ড পার্থক্য হচ্ছে আমেরিকা বিশাল একটা দেশ, ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে প্রায় ২৫০০-এর মতো। কানাডাতে খুবই কম, মাত্র ৪ কোটি মানুষ। ইউনিভার্সিটির সংখ্যাও আমেরিকার তুলনায় খুবই কম। তো দেখা যায় যে আমেরিকান ইউনিভার্সিটিতে প্রচুর ফান্ডিং রয়েছে, ওদের তো বিশাল ইন্ডাস্ট্রি, আর&ডি বলেন, প্রচুর ইন্ডাস্ট্রি। তো তারা এইসব ফান্ডিং দেয়। তারপর বিভিন্ন গভর্নমেন্ট ফান্ডিং এজেন্সি রয়েছে, তারা এইসব ইউনিভার্সিটিগুলোকে ফান্ডিং দেয়। তো আমেরিকাতে ফান্ডিং এর পরিমাণ কানাডার তুলনায় প্রচুর বেশি। তাই দেখা যায় যে সেন্ট্রাল ফান্ডিং এর সিনারিও আমেরিকাতে কানাডার তুলনায় বেশি হয়।
তো কারো যদি লক্ষ্য থাকে যে প্রফেসরকে নক দিয়ে আমি কোনো রেসপন্স পাচ্ছি না, তার উচিত হবে আমেরিকা দিকে টার্গেট করা। কানাডাতে আসলে সেন্ট্রাল ফান্ডিং খুবই কম, গুটি কয়েক ইউনিভার্সিটিতে রয়েছে। এটা একটা দ্বিতীয় পার্থক্য গেল। আরেকটা পার্থক্য হচ্ছে রিসার্চ পেপার। বাংলাদেশে আন্ডারগ্রেডে আমরা যারা পড়ছি আমরা সবাই জানি যে রিসার্চ অপরচুনিটি খুবই কম। তো যার জন্য আমাদের আন্ডারগ্রেডে থাকা অবস্থা হয়তো বা রিসার্চ পাবলিকেশন করা হয়ে ওঠে না। তো যদি কারো রিসার্চ পেপার থেকে থাকে এটা খুবই ভালো, আর যদি কারো না থাকে তাহলে আমি বলবো যে আমেরিকাতে রিসার্চ পেপার ছাড়া শুধু জিআরই স্কোর দিয়ে 100% ফুল ফান্ডিং পিএইচডি এবং মাস্টার্স অ্যাডমিশন পাওয়া যায়। কিন্তু কানাডাতে এটা একটু টাফ। কেন টাফ সেটা হচ্ছে একটু আগে বলেছি, কানাডা ইউনিভার্সিটির সংখ্যা খুবই কম, তো যার জন্য কম্পিটিশন বেশি। চাইনিজ, ইরানি, তারপর হচ্ছে ইন্ডিয়ান, এদের ইউনিভার্সিটি গুলোতে প্রচুর রিসার্চ হয়। তারা আন্ডারগ্রেডে দেখা যায় যে রিসার্চ পেপার দুই একটা করে ফেলে। তো তারা যখন কানাডার ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করে তো তাদেরকে টানে প্রথম। তারপর দিয়ে তুই যদি কিছু থাকে তো বাংলাদেশি, আসলে আমি বলবো যে কানাডাতে রিসার্চ পেপার ছাড়া পিএইচডি তে অ্যাডমিশন পাওয়া বা ফান্ডিং পাওয়া খুবই টাফ, কিন্তু আমেরিকাতে এটা পসিবল। আর আরেকটা ব্যাপার, এইটা হচ্ছে লাস্ট পার্থক্য, সেটা হচ্ছে যে সিজিপিএ। আমেরিকাতে লো সিজিপিএ দিয়ে মাস্টার্স কিংবা পিএইচডি তে অ্যাডমিশন পাওয়া সম্ভব, কিন্তু কানাডাতে এটা আসলে খুবই ইম্পসিবল একটা ব্যাপার। তো মোটামুটি এই হচ্ছে পার্থক্য এই দুটো দেশের মধ্যে। এক্স্যাক্টলি। সো আমরা আসলে নর্থ আমেরিকা থেকে মুভ করে একটু অন্য জায়গায় যাব। সো যাওয়ার আগে আসলে দর্শকদেরকে জানানোর মতো আর কোন ইনফরমেশন আছে কিনা ইউএসএ বা কানাডা রিলেটেড? না থাকলে হচ্ছে আমরা ডেফিনেটলি অস্ট্রেলিয়া এবং ইউকে এর দিকে হচ্ছে মুভ করতে পারি, যেহেতু নর্থ আমেরিকার পরে। আপাতত আমার মনে হয় এটা একটা কনসাইজ ডিফারেন্স ছিল, আর আপাতত আর কোনো। রাইট, রাইট। তো আমরা তাহলে যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি স্কলারশিপ গুলো নিয়ে আসলে কাজ করছেন বা দেখছেন, জানছেন, সো ইন দ্যাট কেস অস্ট্রেলিয়া বা ইউকে তে স্কলারশিপের অপরচুনিটি কেমন, সেটা যদি আপনি দর্শকদের একটু জাস্ট বলেন। যে আচ্ছা, আমি আসলে লাস্ট ইয়ারে কানাডাতে মুভ করি। তো আমি কানাডাতে আসার আগে আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেছিলাম, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের ফান্ডিং পেয়েছিলাম। তারপর ইভেন আমি অক্সফোর্ড থেকে পিএইচডি অফার পেয়েছিলাম, বাট আমি মুভ করি কানাডাতে বিকজ অফ সাম ইস্যু, অ্যান্ড কানাডা ইজ মোর ফ্রেন্ডলি দ্যান ইউকে। তো যাই হোক, তো ইউকে এবং অস্ট্রেলিয়ার ফান্ডিং সিস্টেম নিয়ে আমার খুব ভালো আইডিয়া আছে, এই জন্য যে আমি দুটো দেশের ইউনিভার্সিটিতে কোয়ালিফাই করেছি। তো ইউকেতে আর অস্ট্রেলিয়াতে কি হয়, এখানকার ফান্ডিং যত রয়েছে, স্কলারশিপ যত রয়েছে, সবকিছু হচ্ছে সেন্ট্রালি হ্যান্ডেল করা হয়। এখানে প্রফেসরদের যে ফান্ডিং রয়েছে, সাধারণত প্রফেসররা সেই ফান্ডিং থেকে স্টুডেন্টদেরকে কোনো গ্রান্ট বা স্টাইপেন্ড দেয় না। তো ইউকে এবং অস্ট্রেলিয়াতে যদি কেউ স্কলারশিপ পেতে চায় বা পিএইচডি করতে চায়, তার এই জিনিসটা মাথায় রাখা উচিত। এটা অনেকটা ফ্লেক্সিবল যে আপনি যেহেতু প্রফেসর, আপনাকে কোনো ফান্ডিং দিচ্ছে না, সবকিছু ইউনিভার্সিটির মাধ্যমে হচ্ছে, যার জন্য আপনার স্টুডেন্টদের রাইট বলেন বা স্টুডেন্টরা কিছুটা আপার হ্যান্ড হয় ইউকে এবং অস্ট্রেলিয়াতে। অনেকটা ফ্লেক্সিবল বা ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটাকে বলে, কোনো প্রেশার নেই পিএইচডি তে, অনেকটা সেরকম ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদিও প্রফেসররা আপনাকে ফান্ড দেয় না ইউকে বা অস্ট্রেলিয়াতে, কিন্তু আপনি সেখানে অ্যাডমিশন নিতে গেলে, ইউকে বা অস্ট্রেলিয়ান পিএইচডি তে অ্যাডমিশন নিতে গেলে এটা ম্যান্ডেটরি যে আপনাকে কোনো প্রফেসর সুপারভাইজ করার জন্য অ্যাপ্রুভাল মানে দিয়েছে। এটা ছাড়া আপনি কিন্তু ওই অ্যাডমিশন পাবেন না। কারণ আপনি যখনই ইউকে বা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাবেন, ডিপার্টমেন্ট আপনাকে একটা রিকোয়ারমেন্ট দেবে যে আপনার কোনো প্রফেসরকে আগে কনভিন্স করতে হবে, যদিও সে আপনাকে রিসার্চ ফান্ডিং দিচ্ছে না, যদিও ইউনিভার্সিটি দেবে সেটা, কিন্তু আপনাকে তাকে কনভিন্স করতে হবে। কনভিন্স করার পর ইউনিভার্সিটিতে দেন আপনি অ্যাপ্লাই করলে, তারপর প্রফেসরের রিকমেন্ডেশন, আপনার ওভারঅল যে অ্যাপ্লিকেশন প্যাকেজ রয়েছে সবকিছু মিলে ইউনিভার্সিটি ডিসাইড করবে যে আপনাকে ফান্ডিং দেবে কি দেবে না। তো এখানে একটু বলে রাখি, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি এবং ইউকে ইউনিভার্সিটিতে যে প্রফেসররা রিসার্চ গ্রান্ট পায় বিভিন্ন এজেন্সি থেকে, তাদেরকে সাধারণত ইউনিভার্সিটি চায় যে তাদেরকে স্টুডেন্ট দিতে। কারণ কি, তারা অলরেডি রিসার্চে অ্যাক্টিভ। তারা যদি নতুন পিএইচডি স্টুডেন্ট নেয় তাহলে তারা 5টা পেপার পাবলিশ করবে 5 বছরে। এতে কি হবে, ইউনিভার্সিটির পরিচিতি বাড়বে, প্রফেসররা আরো কিছু ফান্ডিং ইউনিভার্সিটিতে নিয়ে আসতে পারবে। এই জন্য ইউনিভার্সিটিরও লাভ, প্রফেসরদেরও লাভ। তো এটা একটা মূলত বাইল্যাটারাল বেনিফিট বলতে পারেন। এই জন্য
বেছে বেছে সেই প্রফেসরদের ইমেল করা উচিত ইউকে এবং অস্ট্রেলিয়াতে যারা অলরেডি রিসার্চে অ্যাক্টিভ এবং যাদের কাছে ফান্ড রয়েছে। যদিও আপনাকে তারা ফান্ড দেবে না, সেই ফান্ডিংটা তারা মূলত তাদের ল্যাবের ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের রিসার্চে তারা ব্যয় করে। এই হচ্ছে গিয়ে মোটামুটি একটা আইডিয়া ইউকে এবং অস্ট্রেলিয়ান স্কলারশিপ। এক্স্যাক্টলি। সো খুব প্রিসাইসলি আবার আপনি অনেক কিছু ইনফরমেশন লাইক ক্লিয়ার করে দিলেন। এনিওয়ে, সো দর্শকবৃন্দ যারা দেখছেন, আপনারা অনেকে কোয়েশ্চেন করছেন। আপনাদের আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু লাইক আস্ক, কারণ হচ্ছে তো গুগলকে সবসময় পাওয়া যাবে না। সো যারা পেয়েছেন আই থিঙ্ক আপনারা আপনাদের কোয়েশ্চেন গুলো করে নেবেন। আমরা হচ্ছে আমাদের বেসিক ডিসকাশন গুলো শেষ করার পরে আমরা হচ্ছে অবশ্যই আপনাদের কোয়েশ্চেন গুলো আমরা টাচ করার চেষ্টা করবো। তো তপু ভাই, আমি যদি এরপরে আপনার কাছে চলে যাই, যে আপনি যেহেতু পিএইচডি করছেন এখন বর্তমানে কানাডাতে, সো পিএইচডি নিয়ে আসলে আমার নিজেরও নলেজ কম, যেহেতু আমি মাস্টার্স করছি, মাত্র পিএইচডি এখনো যাইনি। সো ইন দ্যাট কেস আপনি যে আমরা যে কম্পেয়ার করছিলাম যে নর্থ আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, এই যে কান্ট্রি গুলা, এর পিএইচডি সিস্টেমের মধ্যে কোনো বেসিক পার্থক্য আছে কিনা, থাকলে সেগুলো আসলে কি কি? আচ্ছা, হ্যাঁ, আমাদের কম বেশি এই তিনটা কন্টিনেন্টের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে, যে আমি নর্থ আমেরিকাতে পড়তে যাব, আমি ইউরোপে বা ইউকেতে পড়তে যাব, বা অস্ট্রেলিয়াতে। কারণ এই তিনটা মোটামুটি ইংলিশ ডোমিনেটেড কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ একটা ফ্যাক্ট। তো এদের মধ্যে কোয়ালিটেটিভ আমি কোনো পার্থক্য করতে চাচ্ছি না যে কোন পিএইচডিটা বেস্ট। এটা একটা কোয়ালিটেটিভ পার্থক্য হবে, এটা আমি করতে যাব না, বাট আমি তাদের যে স্ট্রাকচারাল পার্থক্য রয়েছে আমি সেটা নিয়ে কথা বলি। তো ইউকে এবং অস্ট্রেলিয়াতে আমি একটু আগে বলেছি যে সেখানে টিএ শিপ বা আর এ শিপের কোনো কনসেপ্ট নাই। অর্থাৎ আপনাকে ডিপার্টমেন্ট থেকে সমস্ত ফান্ডিং দেওয়া হবে, ইউনিভার্সিটি আপনাকে ফান্ডিং দেবে, একদম লিভিং কস্ট, আপনার টিউশন ফি, এভরিথিং কাভার হয়ে যাবে, হেলথ ইন্স্যুরেন্স। কিন্তু আপনাকে তার জন্য আলাদা করে টিএ শিপও দেবে না, বা প্রফেসর আপনাকে আর এস শিপও দেবে না। এটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইউকের ক্ষেত্রে। নর্থ আমেরিকাতে আবার এই টিএ শিপ আর এস শিপ দুটোই রয়েছে, এটা একটা পার্থক্য গেল। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে ইউএসএ তে আপনি অ্যাডমিশন, যদি পিএইচডি তে অ্যাডমিশন নিতে চান, আপনার ব্যাচেলরের পরে আপনি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন, যেটা কিনা কানাডা বা ইউকে, অস্ট্রেলিয়াতে পসিবল না। আর 3 নাম্বার পার্থক্য হচ্ছে কমপ্লিশন টাইম। কারো যদি লক্ষ্য থাকে যে আমি তাড়াতাড়ি পিএইচডি শেষ করে বিয়ে শাদী করে সেটেল হয়ে যাব, তার উচিত হবে ইউকে বা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করা। নর্থ আমেরিকাতে পিএইচডি করতে গেলে আপনার মিনিমাম ধরে রাখেন 5 বছর লাগবে। আর ইউকে এবং অস্ট্রেলিয়াতে হচ্ছে 3 থেকে 3.5 বছরে আপনি আরামসে পিএইচডি শেষ করে একদম সেটেল হয়ে যেতে পারবেন। আর তার কারণটা আমি একটু পরেই এক্সপ্লেন করছি যে কেন নর্থ আমেরিকাতে টাইম বেশি লাগে আর কেন ইউকে অস্ট্রেলিয়াতে টাইমটা কম লাগে। তার কারণ হচ্ছে কোর্স ওয়ার্ক। নর্থ আমেরিকাতে আপনার পিএইচডি করার মানে রিসার্চ করার সাথে সাথে একটা নির্দিষ্ট ক্রেডিট আওয়ারের কোর্স শেষ করতে হয়, যেটা কিনা ইউকে এবং অস্ট্রেলিয়াতে একেবারেই নাই। তো ইউকে এবং অস্ট্রেলিয়াতে কোর্স ওয়ার্কটা না থাকায় একটা স্টুডেন্ট একদম শুরু থেকে তার রিসার্চ থিসিস নিয়ে ব্যস্ত থাকতে পারে, সেগুলো প্রগ্রেস নিয়ে কাজ করতে পারে। তো যার জন্য 3 থেকে 3.5 বছরের মধ্যেই একদম তার পিএইচডিটা কমপ্লিট হয়ে যায় ইউকে অস্ট্রেলিয়া। আর নর্থ আমেরিকাতে আগে কোর্স ওয়ার্ক শেষ করো প্রথম 1-2 বছর, তারপর হচ্ছে রিসার্চ করো, 5 বছর মিনিমাম লেগে যায়। আর তারপরে সর্বশেষ পার্থক্যটা আমি বলবো হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়ার ব্যাপারে। ইউএসএ তে আপনার রিসার্চ পেপারও লাগে না, জাস্ট শুধু সুন্দর একটা ভালো একটা জিআরই স্কোর দিয়ে, ইভেন আপনার যদি মিডিয়াম একটা সিজিপিও থাকে, সবকিছু মিলে ইউএসএ তে ফুললি ফান্ডিং পেয়ে যাবে। কিন্তু ইউকে অস্ট্রেলিয়ার ব্যাপারটা তা না। ইউকে অস্ট্রেলিয়াতে পিএইচডি ফান্ডিং পেতে হলে আপনার Q1 জার্নালে অথবা এসসিআই জার্নালে ভালো পাবলিকেশন থাকতে হবে মাস্টার্স। এছাড়া আপনি পিএইচডি তে কোনোভাবেই আপনি ফান্ডিং পাবেন না ইউকে এবং অস্ট্রেলিয়াতে। তো মোটামুটি হচ্ছে গিয়ে আর কি ডিফারেন্স নর্থ আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া পিএইচডি সিস্টেম গুলোতে। এক্স্যাক্টলি। সো আমরা মোটামুটি সবগুলো কভার করলাম, বাকি আছে শুধু ইউরোপ। এখন ইউরোপে আসলে অনেকগুলো স্কলারশিপ আছে আমরা জানি। বাংলাদেশ থেকে প্রতি বছর বেশ ভালো পরিমাণ মানুষজন আসলে ইউরোপের স্কলারশিপ গুলো নিয়ে যায়, যেমন ইরাসমাস আছে বা সুইস ইনস্টিটিউট সহ অনেকগুলো স্কলারশিপ আছে। সো আপনি যদি একটু ইউরোপে স্কলারশিপ গুলো নিয়ে যদি একটু কভার করেন। আচ্ছা, ইউরোপের, হ্যাঁ, ইউরোপের কিছু স্কলারশিপ রয়েছে। ফেমাস স্কলারশিপের মধ্যে একটা হচ্ছে ইরাসমাস মান্দাস। এটা তো খুবই ফেমাস স্কলারশিপ। এটাতে সুবিধা হচ্ছে এটা মানে অ্যাপ্লিকেশন করতে কোনো ফি লাগে না, আর শুধু আইএলটিএস লাগে। আর প্রায় মনে হয় 150টা সাবজেক্টের মধ্যে হ্যাঁ অ্যাপ্লাই করা যায়। আর এটা অ্যাপ্লিকেশন মনে হয় সেপ্টেম্বরে শুরু হয়, প্রতি বছর একদম ফেব্রুয়ারি পর্যন্ত চলে। আর মোটামুটি এপ্রিল মের দিকে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আপনি মাস্টার্স এর জন্য
অ্যাপ্লাই করতে পারেন হচ্ছে সর্বোচ্চ 3টা প্রোগ্রামে, আর পিএইচডি তে কোনো ওই ধরনের কোনো লিমিটেশন নেই। তো আমি বলবো যাদের মাস্টার্স করার প্ল্যান ইউরোপে, এই স্কলারশিপটা অবশ্যই ট্রাই করবেন। এটা খুবই প্রেস্টিজিয়াস একটি স্কলারশিপ। সাবজেক্ট চয়েস অনেক, মানে অনেক ডাইভার্স। আপনি সোশ্যাল সায়েন্স বলেন, আর্টস বলেন, বিজনেস ব্যাকগ্রাউন্ড বা স্টেম তো আছে, মানে এভরি সাবজেক্ট কভার করেছে ইরাসমাস মান্দাস। তো এটা তো অবশ্যই ট্রাই করবেন। আইএলটিএস খুব বেশি একটা লাগে না এখানে অ্যাপ্লাই করতে, 6 থেকে 6.5 ডিপেন্ডস অন দ্য প্রোগ্রাম ইউর অ্যাপ্লাইং। আর তারপরে আরেকটি স্কলারশিপ রয়েছে, সেটা হচ্ছে সুইডেনের এসআই স্কলারশিপ। এটা আমরা অনেক ভালো করে জানি যে নভেম্বরের দিকে মনে হয় শুরু হয়। আর এটা একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ, সুইডেন তো যথেষ্ট ভালো পড়াশোনার জন্য। আর তারপরে আরেকটা আছে মনে হয় জার্মানিতে ডিএএডি, যেটাকে দ্যাট স্কলারশিপ বলে। তো মোটামুটি স্কলারশিপ গুলো ইউরোপে এগুলোই হচ্ছে প্রাইম বা একদম প্রেস্টিজিয়াস স্কলারশিপ। এছাড়া ইউকে তে আরো দুটি স্কলারশিপ রয়েছে, একটা হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ আর একটা হচ্ছে শিভেনিং স্কলারশিপ। তো এই দুটি স্কলারশিপ আমাদের দেশে ইউজিসি যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, সেখান থেকে সার্কুলার দেওয়া হয় প্রতি বছর। তো সেখানে একটু চোখ রাখলে, ইউজিসির ওয়েবসাইট চোখ রাখেন তো মোটামুটি একটা আইডিয়া হবে যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এইগুলোর জন্য এই দুটি স্কলারশিপ অবশ্য আপনি এমবেসি বা এবং ইউজিসির মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হয়, আর কিছু ইন্টারনাল ব্যাপার আছে। তো এই হচ্ছে মোটামুটি ইউরোপের স্কলারশিপ গুলো আর কি। আর একটু একটু ছোট করে বলে রাখি, একটু আগে মনে হয় আমি অস্ট্রেলিয়া স্কলারশিপ নিয়ে কথা বলছিলাম। অস্ট্রেলিয়াতে একটা ফেমাস স্কলারশিপ রয়েছে, সেটাকে বলা হয় অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড। আরেকটি স্কলারশিপ রয়েছে হচ্ছে এনডেভার পোস্ট গ্রাজুয়েট অ্যাওয়ার্ড, যেটাকে এখন এনডেভার লিডারশিপ অ্যাওয়ার্ড বলে রিনেম করা হয়েছে মনে হয়। তো অস্ট্রেলিয়ান সরকার কিন্তু গত বছরেই, এটা অনেকেই জানেন না, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য আমি দিয়ে দিচ্ছি। এই এনডেভার পোস্ট গ্রাজুয়েট অ্যাওয়ার্ড, যেটা কিনা মাস্টার্স এবং পিএইচডি তে অস্ট্রেলিয়ান সরকার স্কলারশিপ দিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে নিয়ে আসতো, গত বছর অস্ট্রেলিয়ান সরকার এটা টার্মিনেট করে দিয়েছে, সে একদম শেষ রাউন্ড। নতুন করে তারা আরেকটি স্কলারশিপ প্রোগ্রাম হাতে নিয়েছে, যেটা 2021 সাল থেকে শুরু হবে। সেটাকে বলা হচ্ছে ডেস্টিনেশন অস্ট্রেলিয়া। প্রতি বছর 15,000 মানে অস্ট্রেলিয়ান ডলার এটা গ্রান্ট করা হবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টে। এবং তাদের মোটো হচ্ছে, তার স্পেসিফিকলি এখানে লিখেছে যে কোভিড-19 জন্য, প্যান্ডেমিক পরবর্তী যে একটা মানে ট্যালেন্ট শর্টেজ হবে বা বিভিন্ন দেশ থেকে ট্যালেন্ট অ্যাট্রাক্ট করার জন্য, নিজের ইকোনমিকে সুদৃঢ় করার জন্য অস্ট্রেলিয়ান সরকার এই পদক্ষেপটা হাতে নিয়েছে। তাই আমি বলবো যে একটু অস্ট্রেলিয়ার যে ডেস্টিনেশন অস্ট্রেলিয়া প্রোগ্রামটা যে শুরু হচ্ছে নেক্সট ইয়ার থেকে, এটার প্রতি আপনারা সবাই একটু চোখ রাখুন, এবং হলেও হয়ে যেতে পারে আপনার ফান্ডিং এর ব্যাপারটা সেখানে হয়তো বা রয়েছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিলাম। এক্স্যাক্টলি। সো আমরা তাহলে এশিয়া বাদ রাখবো কেন? আপনি একটু এশিয়ার ছোট করে একটু বলে দিন। আচ্ছা, হ্যাঁ, ইস্ট এশিয়ার মধ্যে জাপান, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, চায়না, এগুলো তো খুবই ভালো করছে রিসার্চে। চায়নাতে মানে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে, কোরিয়াতেও আছে, তারপর জাপানে তো রয়েছে। তো জাপানের প্রথম স্কলারশিপ, যেটা আমরা এক নামে সবাই চিনি, মুনবুশি স্কলারশিপ, যেটাকে নেক্সট নামে আমরা জানি। নেক্সট স্কলারশিপটা অবশ্য কয়েক ধাপে ধাপে সিলেকশন করা হয় মনবুশি স্কলারশিপের জন্য, মাস্টার্স পিএইচডি দুটোই আছে। এটা প্রথমে হয় জাপানিজ এমবেসি যে বাংলাদেশ আছে সেখান থেকে সার্কুলার হয়, তারপর সেখানে অ্যাপ্লাই মাধ্যমে কিছু শর্ট লিস্টিং ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো ফুলফিল করে একটা লম্বা একটা প্রসেস, প্রায় বছর খানেকের মতো লেগে যায় প্রসেসটা শেষ করতে, অফার লেটার পেয়ে যেতে আর কি শেষ পর্যন্ত। তো এটার জন্য আমি বলবো যে জাপানিজ এমবেসির ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখতে, এবং আমাদের যে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় রয়েছে সেখানেও এই সার্কুলারটা পাবলিশ করা হয়, সেখানে চোখ রাখতে। আর কোরিয়াতে যে সরকারি স্কলারশিপ রয়েছে, যেটা আন্ডার গ্রাজুয়েটেও দেওয়া হয় এবং গ্রাজুয়েট লেভেল, যেটা মাস্টার্স এবং পিএইচডি তে দেওয়া হয়, সেটা হচ্ছে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রাম, যেটাকে কেজিএসপি বলে। এটা একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ, আপনার লিভিং কস্ট, আপনার এয়ারফেয়ার, এভরিথিং কভার করবে এখানে। আর আরেকটি স্কলারশিপ আছে চায়নার গভর্নমেন্ট দিচ্ছে, সেটাকে বলা হয় চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। চায়নাতে আপনার আন্ডার গ্রাজুয়েট বলেন, মাস্টার্স বলেন, পিএইচডি বলেন, সবকিছুর জন্য ইসিজিএস বা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ দেওয়া হয়। এটাও একটা খুবই লুক্রেটিভ প্যাকেজ, এর মধ্যে লিভিং কস্ট, টিউশন ফি, এভরিথিং কভার করে। আর মালয়েশিয়াতে কম বেশি স্কলারশিপ রয়েছে, আমি প্রায় দেখি। প্রফেসরদের ইমেল করলেও হয়, অথবা ইউনিভার্সিটি থেকে সেন্ট্রাল অ্যাডমিশন বা সেন্ট্রাল যে স্কলারশিপ সিস্টেম মালয়েশিয়াতে রয়েছে। মালয়েশিয়াতে অনেকে মাস্টার্স করে পরবর্তীতে পিএইচডির জন্য
কানাডা বা ইউএস বা অস্ট্রেলিয়াতে সুইচ করে। সো মালয়েশিয়া ভালো একটা ইন্টারমিডিয়েট কান্ট্রি হতে পারে আপনার জন্য, আপনি যদি ভবিষ্যতে ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে সুইচ করতে চান। এক্স্যাক্টলি। সো এটা ভালো বলেছেন, ফাইনালি যেটা বললেন যে এটা একটা রুট আর কি, অনেকে লাইক মালয়েশিয়াতে যায় বা চায়নাতে যাচ্ছে, কোরিয়া যাচ্ছে, আবার এক্স্যাক্টলি। অন্য কান্ট্রিতে যাচ্ছে। আবার আমি যদি বলি, আমি অনেককে চিনি যারা কোরিয়াতে ভালো ভালো স্কলারশিপে পড়াশোনা করে এখন অনেক ভালো করছে, অন্য জায়গায় যাওয়ারও রিসার্চ অনেক ভালো করছে কান্ট্রিগুলো। তো ফাইনালি ভাই, আপনি তো হচ্ছে যেহেতু অনেকদিন ধরে স্কলারশিপ নিয়ে কাজ করছেন বা স্কলারশিপ নিয়ে মানুষকে জানাচ্ছেন এবং ইন্সপায়ার করছেন বিদেশে পড়াশোনা করতে আসার জন্য, সো আপনি যারা স্কলারশিপ প্রত্যাশী আছে, যারা আমাদেরকে দেখছেন বা এই ভিডিওটি দেখবেন, তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু কিছু বলেন। আচ্ছা, থ্যাংক ইউ তানিন, এটা একটা খুবই ভালো পয়েন্ট উল্লেখ করেছেন। সেটা হচ্ছে তোমরা যারা আন্ডার গ্রাজুয়েটে পড়াশোনা করছো, অলরেডি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে রয়েছো, তাদের তো অলরেডি মোটামুটি সিজিপি একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। তো এখানে তো ইমপ্রুভ করার কিছু অপশন হয়তো বা আছে। একটু লাস্ট ইয়ারে ভালো করার চেষ্টা করো, সিজিপি ভালো রাখার চেষ্টা করো। এটা হচ্ছে নাম্বার 1 ক্রাইটেরিয়া স্কলারশিপ পাওয়ার জন্য। সেকেন্ডলি সেটা হচ্ছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তোমরা যারা আছো, তারা চেষ্টা করো তোমাদের ডিপার্টমেন্টে যে প্রফেসররা রয়েছে, রিসার্চে অ্যাক্টিভ রয়েছে, তাদের সাথে একটু ভালো সম্পর্ক রাখা, যে স্যার আমি আপনার সাথে কিছু রিসার্চ কাজ করতে চাই, বা তোমার যে থিসিস তুমি যেটা চয়েস করছো সেটা সম্পর্কিত কিছু আলোচনা করতে পারো। আরেকটা কাজ যেটা করতে পারে সেটা হচ্ছে আজকাল অনলাইনে বিভিন্ন স্টাডি গ্রুপ রয়েছে, বিভিন্ন হায়ার স্টাডিজ গ্রুপ রয়েছে। সেখানে অনেক সময় দেখা যায় যে আমরা যারা বাইরে পড়াশোনা করছি পিএইচডি তে, তারা দেখা যায় যে অল্ট্রুইস্টিক সার্ভিসের মতো তোমরা যারা আন্ডার গ্রাজুয়েটে রয়েছে তাদেরকে গাইডেন্স দেয়, যে বিভিন্ন রিসার্চ প্রজেক্টে তোমাদেরকে রিক্রুট করে বা তোমাদেরকে দিয়ে কিছু কাজ করায়, তার বিনিময়ে হয়তো বা তোমরা তার সাথে রিসার্চ এক্সপিরিয়েন্স গ্রো করলা, এবং যদি কোনো পেপার পাবলিকেশন করা হয় সেখানে তোমার নামটা চলে আসে। এটা খুবই ভালো একটা অপরচুনিটি, তুমি বিভিন্ন স্টাডি গ্রুপে এগুলো খেয়াল করে থাকবে, এগুলোর ব্যাপারটা তুমি একটু খোঁজ খবর নাও। আর থার্ডলি সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিছু করো, যেমন ম্যাথ ফিজিক্স অলিম্পিয়াড হয়, সেগুলোতে তোমরা যদি পার্টিসিপেট করো, বিভিন্ন প্রোগ্রামিং কম্পিটিশন হয়, সেখানে পার্টিসিপেট করার চেষ্টা করো। আর আরেকটা করতে পারো সেটা হচ্ছে তোমরা ইউএন অনলাইন ভলান্টিয়ারিং এর নাম তো অনেকেই শুনে আছো, যে ইউএন ইউনাইটেড নেশন অনলাইনে ভলান্টিয়ারিং কিছু সার্ভিস রয়েছে, সেখানে তোমরা একটু অ্যাড হয়ে তোমাদের প্রোফাইল, বিশেষ করে তোমরা যারা সোশ্যাল সায়েন্স এবং বিজনেস বা নন স্টেম ক্যাটাগরিতে তোমরা যারা রয়েছে, যে বাইরে দেশে বাইরে পড়তে চাও, তারা এই ইউএন অনলাইন ভলান্টিয়ারিং এই ব্যাপারটা দিকে একটু চোখ রাখো, এগুলাতে তোমরা অ্যাড হও, ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবা, বিভিন্ন গ্রুপ মিটিং, বিভিন্ন টিমের সাথে যুক্ত হলে তোমার পরিধি বাড়বে, আর এটা তোমার সিভিতেও অনেক সুন্দর একটা ব্যাপারটা অ্যাড হয়ে থাকবে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি একটা ব্যাপার বা যেগুলো তোমাদের ইমপ্রুভ করা উচিত আর কি। থ্যাংক ইউ তপু ভাই, আমরা মোটামুটি ডিসকাশন শেষ করলাম। আজকে আমাদের কথা ছিল আমরা 30 মিনিটস এর মধ্যে উইল ফিনিশ এভরিথিং। সো আমি চেষ্টা করছি এটাই, কারণ অ্যাজ ইউজুয়াল আমার সেশন গুলো একটু বেশি লম্বা হয়, দেন তো লেটস মেক ইট 30 মিনিটস, কারণ হচ্ছে ছোট হলে ভালো, মানুষজন ওয়েট করা লাগে না। সো ভাই আমরা কিছু কোশ্চেন নিয়ে নিচ্ছি, রাইট? আচ্ছা, ওকে। সো মাসুদ আহমেদ যে নিউজিল্যান্ড স্কলারশিপ নিয়ে একটু বললেন, নিউজিল্যান্ড নিয়ে কিছু বলেন। হ্যাঁ, নিউজিল্যান্ডের সিস্টেমটা অস্ট্রেলিয়ানদের সিস্টেমের মতো, এখানে কোনো কোর্স ওয়ার্ক হয় না, আর প্রফেসরদের ইমেল দিতে হয় এবং ফান্ডিংটা দেওয়া হয় সেন্ট্রালি। ইউনিভার্সিটি ডিসাইড করে যে, ঠিক একেবারে অস্ট্রেলিয়ান সিস্টেম ফলো করে তারা, ইউনিভার্সিটি ডিসাইড করে যে কোন স্টুডেন্ট ফান্ডিং পাচ্ছে কি পাচ্ছে না, তার জন্য আপনাকে একটা সুপারভাইজার আগে থেকে ইমেলের মাধ্যমে ম্যানেজ করে নিতে হবে। ওকে। Same what to know about Malaysian scholarship. মালয়েশিয়া নিয়ে তো আমরা ছোট করে বলেছি মনে হয়। হ্যাঁ, মালয়েশিয়ান স্কলারশিপে আপনার প্রফেসরকে ইমেলও করতে পারেন, অথবা ভার্সিটি কিছু সেন্ট্রাল স্কলারশিপও দেয়, সেগুলোর প্রতি নজর রাখবেন। এক্স্যাক্টলি। আর মালয়েশিয়া নিয়ে আমি একটি সেশনে করেছি, সো এক্স্যাক্টলি, কিছুদিন আগে মনে হয় একটা সেশন করেছেন আপনি চাইলে একটু চেক করে নিতে পারেন ভিডিও সেশন, তো আমি লিংকটা দিয়ে দিব। রনি রয় বলছেন কানাডা মাইক্রোবায়োলজি এমএস স্কলারশিপ নিয়ে জানতে চাই, বিএসসি সিজিপিএ 3.5 প্লাস 5 ইয়ার জব এক্সপেরিয়েন্স, বেস্ট ইউনিভার্সিটি স্কলারশিপ অপরচুনিটিসটা কেমন হবে কানাডাতে? আচ্ছা, ফান্ডিং এর ব্যাপারটা কানাডাতে হচ্ছে গিয়ে প্রথমত প্রফেসররা বেশি ইনফ্লুয়েন্স করে, সেন্ট্রাল ফান্ডিং খুবই কম, বাট আপনি যেহেতু অলরেডি 5 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স আছে,
একটা মোটামুটি আপনার জবটা যদি আপনার সাবজেক্ট রিলেটেড হয় খুবই ভালো, আপনার প্রফেসর আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। বাট এটা যদি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জবের মতো হয়ে যায়, সাবজেক্ট রিলেটেড না হয়, সেক্ষেত্রে আপনি প্রফেসরকে ইমেল দিয়ে খুব একটা রেসপন্স পাবেন না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেন্ট্রালি অ্যাপ্লাই করতে পারেন, ইউনিভার্সিটি অফ আলবার্টা, তারপর আরো কিছু ডিপার্টমেন্ট আছে, আরো কিছু ইউনিভার্সিটি আছে যেখানে সেন্ট্রালি অ্যাডমিশন এর জন্য অ্যাপ্লাই করা যায়, সেগুলোতে আপনি ট্রাই করতে পারেন। আর আপনার সিজিপিএ মোটামুটি ভালো 3.5, বাট পেপার যদি না থাকে আমি বলবো অনেকটা লং শট হয়ে যায় সেন্ট্রালি অ্যাডমিশন ফান্ডিং পাওয়াটা, পেপার ছাড়া আসলে খুবই টাফ হয়ে যায়। এক্স্যাক্টলি। ওকে, রোকসানা আক্তার সীমা, স্টাডিতে মাস্টার্স হওয়ার পর 10 ইয়ার্স ওভার হয়ে যাওয়ার পরে কি স্কলারশিপ পাওয়া যেতে পারে? আচ্ছা, আমি মাস্টার্স কমপ্লিট করার পরে যদি কারো 10 ইয়ার্স গ্যাপ হয় সেক্ষেত্রে জিজ্ঞেস করছেন আর কি। স্টাডি গ্যাপ ডাজন্ট ম্যাটার, বাট আপনাকে যদি আপনি ওই স্টাডি গ্যাপের মধ্যে যদি আপনি রেলিভেন্ট কোনো কাজে মানে জড়িত থাকেন, দেন আমার মনে হয় কোনো প্রফেসর আপনাকে নেগেটিভ কোনো রিপ্লাই দেবে না। বাট আপনি যদি মানে ট্র্যাক থেকে অন্য কোনো জবে সুইচ করেন, দেন আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা পসিবিলিটি রয়েছে স্কলারশিপ পাওয়া। এক্স্যাক্টলি। এরপর আমার মনে হয় ডিপেন্ডস যদি আপনি আসলে কি করছেন, কিভাবে কানেক্ট করছেন, রিলেট করছেন। যেহেতু ইউএস এর ক্ষেত্রে আমি বলতে পারি, আমি আরেকটা লাইভে বলেছিলাম যে আমার একটা ক্লাসমেট আছে যে হচ্ছে ঘানাতে মেয়র ছিল আর কি, লাইক 2 টার্মে। তারপর তার দল হচ্ছে হেরে যায়, এন্ড দেন সে লিভ করে চলে আসে ইউএসএ তে। এসে 5 বছর সে কাজ করে, এখন সে আমার সাথে মাস্টার্স করছে। একটু ইন্টারাপ্ট করি, ঘানাতে মেয়রশিপ যেহেতু ওটা একটা পলিটিক্যাল সায়েন্স রিলেটেডই, সো ইটস আ রেলেভেন্ট জব, রাইট? somehow he's like উনি সেল করতে পেরেছেন। তার মানে আমার মনে হয় আসলে লাইক আমার মনে হয় যদি ওয়ে খুঁজে হয়তো বা পাবে, একদম যে পাবে না তা আসলে বলা ঠিক না, হয়তো পেতে পারে। এনিওয়ে, ওকে, আরিফুল ইসলাম, ইউএসএ তে মিড লেভেলের প্রোফাইল নিয়ে কেমন র‍্যাঙ্কিং এর ভার্সিটিতে অ্যাপ্লাই করা সেফ? আচ্ছা, মিড লেভেলের প্রোফাইল নিয়ে আপনি একটা কাজ করতে পারেন যে আপনি বিভিন্ন শর্ট লিস্ট করতে পারেন যে আমি ইউএসএ তে 15টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, আমি তার মধ্যে 2টো বা 3টা আমি খুব হাই র‍্যাঙ্কিং, আর ম্যাক্সিমাম হচ্ছে কি আপনার ইউনিভার্সিটির আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে এমন কয়েকটা ইউনিভার্সিটি 6-7টা রেখে দিবেন। তারপর লো টায়ারের মধ্যে কিছু আবার রেখে দিবেন, যেন সবকিছু একটা মিক্স থাকে। তো এই স্ট্র্যাটেজি ফলো করলে আপনি একটাতে আপনার ক্লিক হবে আশা করা যায়। এক্স্যাক্টলি। Okay, Shibbir Ahmed, you two are doing great for us. Thank you so much. Thank you. এইচএসসি পর ইউএসএ তে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ আছে? বেলাল হোসেন রায়হান জিজ্ঞেস করছেন। আচ্ছা, আন্ডার গ্রাজুয়েটে ইউএসএ তে মনে হয় কিছু পার্শিয়াল স্কলারশিপ রয়েছে, বাট ফুলি ফান্ডিং মনে হয় দেয়া হয় না, রাইট তানিম? দেয়া হয়, ফুল রাইট আচ্ছা। দেয়া হয়, বাট অ্যামাউন্টটা খুব বেশি না। আপনার এক্সেলেন্ট প্রোফাইল থাকলে কিছু ইউনিভার্সিটি একদম ফুল রাইট, লাইক আমরা যেভাবে সবকিছু নিয়ে আসি ওরকম। আমি শুনেছি কিছু স্কলারশিপ ইভেন এয়ার ফেয়ার পর্যন্ত নাকি প্রোভাইড করে ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, ইট ডিপেন্ডস, এটা আপনার হচ্ছে অনেক এক্সট্রাঅর্ডিনারি প্রোফাইল লাগে। আই থিংক আপনার খুব ভালো অ্যাসিটি স্কোর বা হচ্ছে এক্সট্রা কারিকুলার, অনেক ভালো এক্সট্রা কারিকুলার। যেমন এক্সট্রা কারিকুলার নিয়ে যদি আমি একটা এক্সাম্পল দিই, আমার কলেজে একটা মেয়ে নাজিয়া, ও হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডে গিয়ে হচ্ছে ব্রোঞ্জ পেয়েছিল। সো আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি, এন্ড দেন ও ইন্টারমিডিয়েট শেষ করার পরে ও কিন্তু এমআইটি ওকে ফুল স্কলারশিপ দিয়ে জাস্ট নিয়ে আসে, যে জাস্ট সর্ট অফ ইনভিটেশন আসা আমাদের সাথে সেখানে আন্ডারগ্রেড করা। সো এটা হয়, কিন্তু আমার মনে হয় লাইক ইট টেকস লাইক লট অফ স্টেকস, আপনার কাছে অনেক ভালো প্রিপারেশন নিতে হবে। তাই যেটা বলছিলেন যে পার্শিয়ালি কিন্তু অনেক পাওয়া যায়, 60-70%, 75% is available undergrad. You can try, Belal bhai. Okay, Oyan Dash, is it easier to get funded scholarship in master's program than PhD program in USA? It depends on the university, I think. কারণ কিছু ইউনিভার্সিটিতে শুধু মাস্টার্স প্রোগ্রাম রয়েছে, পিএইচডি প্রোগ্রাম নেই। সমস্ত ফান্ডিং তারা মাস্টার্স স্টুডেন্টদেরকে দেয়। তো এটা আপনি খেয়াল করবেন, আপনি যদি মাস্টার্স এর ফান্ডিং পাওয়ার মানে ইচ্ছা থাকে, আপনি বেছে বেছে কিছু ইউনিভার্সিটি চুজ করবেন যেখানে শুধু মাস্টার্স প্রোগ্রাম রয়েছে, পিএইচডি প্রোগ্রাম নেই। তখন আপনি ফান্ডিংটা ওখান থেকে খুব ইজিলি গ্র্যাব করতে পারবেন। সো দিস ইজ দ্য কি, অয়ন দাস বা যারাই শুনছেন, আমার ইউনিভার্সিটিতে পিএইচডি, আমার ডিপার্টমেন্টে পিএইচডি ফান্ডিং নেই, অনলি মাস্টার্স ফান্ডিং। যে কারণে আমরা দেখেছি প্রতি বছর 10 থেকে 12 জন স্টুডেন্টকে ফুল ফান্ড দিয়ে নিয়ে আসে। বাট আবার কিছু ইউনিভার্সিটি যাদের পিএইচডি ফান্ডিং আছে, ওরা কিন্তু মাস্টার্স এর সর্ট অফ ফান্ডিং দেয়ই না বলা যায়। সো এটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি যদি কেউ
মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান। ওকে, আজাদ তামিম ইউকে অস্ট্রেলিয়া মাস্টার্স নিয়ে যদি বলতেন ভাইয়া। আমরা কিছু বলেছি মনে হয়, রাইট? হ্যাঁ, আমি অবশ্য পিএইচডি নিয়ে বলেছি, হাইলাইট করেছি। তো মাস্টার্স নিয়ে ইউকে অস্ট্রেলিয়াতে খুব একটা হাইলাইট করা হয়নি। আচ্ছা, ইউকে এবং অস্ট্রেলিয়ান মাস্টার্স প্রোগ্রাম গুলো খুবই কম্পিটিটিভ। মানে ওরা মাস্টার্সে ফান্ডিং, মানে রিসার্চ, মানে ওদের মাস্টার্স প্রোগ্রামটা হচ্ছে রিসার্চ বেসড, যার জন্য হচ্ছে ব্যাচেলারে আউটস্ট্যান্ডিং প্রোফাইল না হলে ওরা সাধারণত মাস্টার্সে ফান্ডিং দেয় না। ওদের ম্যাক্সিমাম ফান্ডিংটা ব্যয় করে ওরা পিএইচডি স্টুডেন্টদের জন্য। তো এই জন্য আমি বলবো, যদি ইউকে এবং অস্ট্রেলিয়াতে মাস্টার্স করার ইচ্ছা থাকে ফান্ডিং নিয়ে, একটা সুপারম্যান প্রোফাইল হইতে হবে, তা না হলে আসলে সম্ভব না মাস্টার্সে ফান্ডিং পাওয়া। এক্স্যাক্টলি, পিএইচডি অনেক বেশি পপুলার ওইদিকে। পিএইচডি অনেক পপুলার ওখানে। এক্স্যাক্টলি, এবং অস্ট্রেলিয়া 3 বছর পিএইচডি খুব দ্রুত শেষ হয়ে যায়, খুব ভালো একটা ব্যাপার। ওকে, শিব্বির আহমেদ বলছেন, ভাইয়া আমি ইউবিসি তে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে চাই, কি কি রিকোয়ারমেন্ট প্লিজ জানাবেন। ভলান্টিয়ারিং এক্সপেরিয়েন্স, ইংলিশ মিডিয়াম কোচিং এর 2 ইয়ার এক্সপেরিয়েন্স আছে, এই এক্সপেরিয়েন্স গুলোকে আমাকে অ্যাপ্লিকেশনে অ্যাডভান্টেজ দিতে পারে? আচ্ছা, এখন ইংলিশ মিডিয়াম কোচিং এ 2 ইয়ার্স, আপনার সাবজেক্টটা তো আমি সঠিক জানি না। এখন সাবজেক্টের উপর ডিপেন্ড করে যে আপনার ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্সটা সেটা কেমন ম্যাটার করে। ফর এক্সাম্পল, আপনি যদি স্টেম রিলেটেড হয়ে থাকেন, তো আপনার ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স যদি স্টেম রিলেটেড হয়, দেন ওটা ম্যাটার করবে। এছাড়া খুব একটা ম্যাটার করে না। আর ইউবিসি তে মাস্টার্স কিছু ডিপার্টমেন্টে আছে সেন্ট্রালি ফান্ডিং দেওয়া হয়, আবার কিছু ডিপার্টমেন্টে আছে যে প্রফেসরদের ইমেল করাটা এখানে ম্যান্ডেটরি। তো এটা ডিপেন্ড। আমি আপনার সাবজেক্ট না জেনে আসলে আপনার এটা আনসার করতে পারছি না। আচ্ছা, শিবির ভাই যদি আমাদেরকে শুনেন তাহলে আপনার সাবজেক্ট জানিয়ে দিবেন, আমরা একটু হেল্প করতে পারবো। রাজু শেখ বলছে, বিবিএ এন্ড এলএলবি এর জন্য কোন কোন কান্ট্রি ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া যাবে, কোন কান্ট্রি? আমি একটু আগে না, কয়েকদিন আগে এলএলবি, আচ্ছা এলএলবি সরি, আমি পিএইচডির জন্য দিয়েছিলাম লতে ডেনমার্কে। পিএইচডির জন্য আমি একটি স্কলারশিপের নিউজ দিয়েছিলাম স্কলারশিপ স্কুল বিডিতে। তো আমি খেয়াল করেছি যে লতে ডেনমার্ক বলেন বা ইউরোপ বলেন, কিছু কান্ট্রিতে স্কলারশিপ দেয়, বাট আমি নর্থ আমেরিকাতে আসলে লয়ের ব্যাপারটা অতটা জানি না। আমি যতটুকু জানি যে কানাডাতে এবং ইউএসএ তে লতে অ্যাডমিশন নিতে গেলে আগে 4 বছর ব্যাচেলার করে তারপর অ্যাডমিশন নিতে হয়। মানে এখানে ডিরেক্ট ল স্কুলে বা মেডিকেল স্কুলে ঢোকা যায় না। আগে আপনার যে কোনো সাবজেক্টে 4 বছর আন্ডারগ্রেড ডিগ্রি থাকতে হবে, দেন আপনি মেডিকেল স্কুল বা ল স্কুলে আপনি এন্ট্রি করতে পারবেন। তো এখানে ল এবং মেডিকেল ব্যাপারগুলো খুবই স্পেশালাইজড, এখানে আসলে স্কলারশিপ পাওয়াটা খুবই টাফ। এক্স্যাক্টলি। সাইফুল ইসলাম বলছেন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নর্থ আমেরিকাতে স্কলারশিপ পেতে হলে জিআই আর জিমেট কোনটা দরকার, আর কত হলে স্কলারশিপ পাওয়া যাবে? আচ্ছা, কিছু কিছু স্কুল আছে যে জিআরই এবং জিম্যাট দুটোই অ্যাকসেপ্ট করে, যেমন ইউবিসি সর্ডার স্কুল অফ বিজনেস, এখানে জিআরই এবং জিম্যাট দুটোই ওরা অ্যাকসেপ্ট করে। আবার কিছু স্কুল আছে ওরা জিম্যাটটাকে শুধু অ্যাকসেপ্ট করে, জিআরই অ্যাকসেপ্ট করে না। সো আপনার ভার্সিটি অনুযায়ী আপনাকে এটা ইয়ে করতে হবে। বাট একটা জিনিস যদি আমি বলে রাখি, বিজনেস স্কুলের জন্য জিম্যাট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, মানে এটা একটা সেফ জোন, যে আপনি জিম্যাট করলে আপনি যে কোনো স্কুলে আপনি অ্যাকসেপ্ট হবেন, বা জিআরই করলে আপনি কিছু স্কুলে অ্যাকসেপ্ট করবে বাট কিছু স্কুলে অ্যাকসেপ্ট করবে না। এই হচ্ছে কি ব্যাপার। সো ইউএসএ ক্ষেত্রে একটু বলে রাখি, ইউএসএ তে জিমেট সরাসরি রিকোয়ারমেন্টসটা একটু কমেছে। এখন যেটা করে হয়তো অল্টারনেটিভ অথবা জিআরই অ্যাকসেপ্ট করে। সো যদি আপনি শুধু জিআরইও দেন, লাইক ওই যে ভাইয়া যেটা বললো, কিছু জায়গায় হয়তো স্কোপ একটু লিমিটেড হবে, বাট আদারওয়াইজ ইউ আর গুড। ওকে, বিরাজ সাহা, কানাডায় মাস্টার্স এর জন্য সিজিপিএ পেপার নাম্বার ডিটেইলস বলেন। ফুল স্কলারশিপের জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আচ্ছা, হ্যাঁ, কানাডাতে যদি আপনি স্কলারশিপ পেতে চান, একটু আগে বলেছি রিসার্চ পেপার থাকতে হয় এবং হাই সিজিপিএ থাকতে হয়। সিজিপিএ রেঞ্জ যদি ধরি 3.8 টা একটা সেফ জোন বলা যায়। আমি আমার এক সিনিয়রের কথা জানি, উনি বুয়েট থেকে করেছেন, বা উনি 3.8 দিয়ে উনি মানে ইয়ে করতে পারেননি, কোয়ালিফাই করতে পারেননি, বাট পরবর্তীতে রিসার্চ পেপার পাবলিশ করার পর দেন আবার ট্রাই করেছেন, দেন উনার হয়েছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে ফ্যাক্ট। কানাডাতে ইন্ডিয়ান, চাইনিজ, তারপর হচ্ছে ইরানি, এরা প্রচুর অ্যাপ্লাই করে। ভার্সিটির সংখ্যা খুব কম কানাডাতে, এত অ্যাপ্লিকেন্ট হয় যে এখানে কম্পিটিশন খুব বেশি। এই জন্য আপনার মানে খুব ভালো একটা প্রোফাইল থাকতে হবে স্কলারশিপ পাওয়ার জন্য মাস্টার্সে। এক্স্যাক্টলি। নাজিয়া হোসাইন উনি বলছেন, those who have low CGPA like below 3 or just 3 up, then is there any possibility to have a full fund in USA? As I can assume that in Canada and Australia this is quite impossible without MSc or research activities. Okay, রাইট। আপনার যদি সিজিপিএ below 3 হয়,
go for US. Don't spend time on Canada and Australia. US হচ্ছে লো সিজিপিএ দের জন্য একটা হেভেন। এখানে ফুলি ফান্ডিং পাবেন আপনি লো সিজিপিএ তে, শুধু একটা ভালো মোটামুটি একটা জিআরই স্কোর দাঁড় করা তাহলেই হবে। এক্স্যাক্টলি, গো ফর লাইক এখানে আসেন, এখানে সিজিপিএ কম থাকলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওনার রোকসান আক্তার, অ্যাকুয়াকালচারাল বা ফিশারিজ টাইপ সাবজেক্ট কোথায় অ্যাভেলেবল, আইএলটিএস কেমন স্কোর প্রয়োজন হয়? এটা তো ডিপেন্ড করে ভার্সিটি অনুযায়ী, কিছু ভার্সিটি আছে 7 চাই, কিছু ভার্সিটি আছে 6.5 চাই আইএলটিএস এর জন্য। আর অ্যাকুয়াকালচার আমাদের ইউবিসিতে আছে, অ্যাকুয়াকালচারের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আমার মনে হয় এটা এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের সাথে জড়িত। সো আপনি গুগলে যদি সার্চ দেন যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট নর্থ আমেরিকান ইউনিভার্সিটি বা লিস্ট অফ নর্থ আমেরিকান ইউনিভার্সিটি এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট প্লাস সাইন দিয়ে, তখন আপনি একটা লিস্ট পেয়ে যাবেন। এইভাবে কিছু গুগল সার্চ করলে আপনি মোটামুটি একটা শর্ট লিস্ট করে ফেলতে পারবেন ইউনিভার্সিটি। ওকে, রশিদ আবিদ সাদমান জিজ্ঞেস করছেন, হোয়াট আর ইউর সাজেশনস ফর দ্য স্টুডেন্টস ফ্রম you who doesn't have enough CGPA or doesn't have enough research experience but want a scholarship for going abroad? 3টা অক্ষরে বলবো ইউএসএ। এক্স্যাক্টলি, ইউএসএ। সিজিপিএ কম থাকলে এখানে চলে আসেন। কানাডাতে পিএইচডি করতে মিনিমাম কত ইয়ার লাগে? 4 থেকে 5 বছর। Okay. Is it possible to apply for PhD program after bachelor in Australia? Like bachelor? Not generally possible. Masters থাকতে হয়। Okay. হুসাইন শাহা, স্কলারশিপ পেলেও কি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় কিনা? না, প্রয়োজন নেই। Yes, so depends, like যদি কোনো ডেফিসিট যদি থাকলে দেখানো লাগবে। আর যদি আপনি ফুল ব্রাইট, কমনওয়েলথ এই টাইপের কিছু পান যেখানে আপনার এয়ারফেয়ার সবকিছু গভর্নমেন্ট দিচ্ছে, তাহলে দেখানোর কোনো প্রয়োজন হবে না। শাহজান আহমেদ, Bhaiya, want to know about research paper and professor recommendation. As far I know, my university maybe has no field for research. So what I will do about them? I'm a CS student. হ্যাঁ, প্রফেসরদের রিকমেন্ডেশন পেতে আসলে কিছুটা খাটা লাগে বাংলাদেশে। তো একটু ভালো একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন আগে থেকেই। আর রিসার্চ পেপারের কথা তো আগেই বললাম যে নিজের থিসিস পেপারটা যেটা রয়েছে সেটা প্রফেসরের সাথে ডিসকাস করেন, তাদেরকে কনভিন্স করেন। আর সুপারভাইজার সিলেক্ট করার আগে একটু যাচাই করে নিন যে ডিপার্টমেন্টে কোন প্রফেসর আপনার খুব ফ্রেন্ডলি বা আপনার সাথে মিশে বা স্টুডেন্টদের সাপোর্ট করে। এমন কিছু সুপারভাইজার সিলেক্ট করলে আপনার যে থিসিস পেপার আছে ওটা আপনি ইজিলি পাবলিশ করার চেষ্টা করতে পারেন। Exactly. Rian বলছে, this year Max scholarship through embassy is cancelled already. Thank you so much for letting us know. শাহরিয়া মনি, আসসালামু আলাইকুম। বিএসসি ইন সিএসসি করার পর কি কানাডায় মাস্টার্স এর জন্য প্রফেসরকে ইমেল করা উচিত হবে আইএলটিএস আর রিসার্চ পেপার হওয়ার আগে? বিফোর আইএলটিএস এন্ড এনি পেপার? আমি বলবো করে দেখেন, লাক ট্রাই করেন, কারণ ফান্ডিংটা অনেকটা লাকের উপর ডিপেন্ড করে। কমিউনিকেশন থাকা ভালো, বাট আমি মনে করি একটা ফুল প্যাকেজ বা আইএলটিএস বা সবকিছু কমপ্লিট করে যদি আপনি অ্যাপ্রোচ করেন, সেখান থেকে আপনি পজিটিভ রিপ্লাই পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। এক্স্যাক্টলি। মারুফ হাসান বলছে, ভাই হিউম্যানিটিজ এর জন্য কিছু বলুন, কেমন সুযোগ আছে? সো আমি হিউম্যানিটিজ এর মানুষ। হ্যাঁ, এটা আমি আপনাকে দিলাম। আমি হচ্ছে আমার পিওর আর্টস ব্যাকগ্রাউন্ড এন্ড দেন সোশ্যাল সায়েন্সেস ছিল ইউনিভার্সিটিতে, ডেভেলপমেন্ট স্টাডিজ। সুযোগ আছে ভাই, আমি অনেকগুলো লাইভ সেশন করেছি, তার মধ্যে স্পেসিফিক কিছু কান্ট্রি, কিছু স্কলারশিপ আছে যেগুলোতে এই টাইপের সাবজেক্টগুলোতে অনেক অপরচুনিটি থাকে, সায়েন্সের, সোশ্যাল সায়েন্সের বা আর্টসের। কিছু দেখে নিতে পারেন। আর আমি বলবো ইউএসএ তে সুযোগ আছে, আমরা এসেছি, আপনারা আসতে পারবেন এবং এটা নিয়ে কাজ করছি, সমস্যা নেই, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। Rizwan Zakaria, for a triple student, what skills, software, programming language should we need to land a scholarship for master's PhD in North America? Okay, উনি সাস থেকে বলছেন, সেকেন্ড ইয়ার পয়েন্ট। আচ্ছা, ফর ট্রিপল স্টুডেন্টের জন্য সফটওয়্যারে যদি আমরা ধরে নেই, তো বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন আমি কিছু ফান্ডামেন্টাল সফটওয়্যার বলি যেগুলো মোটামুটি কমন ডিসিপ্লিন মানে অ্যাপ্লাই হয়। ট্রিপল এতে তো অনেক ফিল্ড আছে, পাওয়ার ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে সিগন্যাল প্রসেসিং, তারপর হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে আইসি ডিজাইন, ইলেকট্রোম্যাগনেটিক্স। তো এইগুলোর মধ্যে হচ্ছে প্রোগ্রামিং, পাইথন এগুলো শিখে রাখেন। তারপর হচ্ছে গিয়ে আর যদি পারেন, আমি বলবো পাইথনটা বেটার আর থেকে। পাইথন শেখেন, ম্যাথল্যাব শেখেন। তারপর হচ্ছে গিয়ে যদি ইলেকট্রোম্যাগনেটিক্স নিয়ে কাজ করেন তাহলে সিএসটি, এইচএফএসএস নিয়ে সেটা শিখে রাখেন। আর হচ্ছে যদি আপনি
পিসিবি নিয়ে বা আইসি ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে কেডেন্স ভার্চুয়াসো আছে, তারপর হচ্ছে অলটিয়াম আছে পিসিবি ডিজাইনিং এর সফটওয়্যার, সেগুলো শিখে রাখেন, এগুলো কাজে দিবে। এগুলোর জন্য প্রচুর টিউটোরিয়াল আছে ইউটিউবে, সবই পেয়ে যাবেন ইউটিউবে, আপনার কোথাও কোর্স করা লাগবে না। এক্স্যাক্টলি। আর তপু ভাই, আমি আপনাকে তো বলেছিলাম 30 মিনিটে শেষ করব। It's 45 minutes and we have like 30 plus question. আচ্ছা, We have 30 plus question. এখন আমাদের হচ্ছে রোতে আছে, so it is your call. I have no problem, but আই থিংক আর দু একটা কোয়েশ্চেন নিয়ে আমরা শেষ করে দিই, কারণ অনেক কোয়েশ্চেন আনসার দেয়া হয়ে গেছে মনে হয়। এক্স্যাক্টলি, ওকে। কারণ হচ্ছে আমরা আরো প্রায় 30 প্লাস কোয়েশ্চেন এই এখন দেখতে পাচ্ছি। ওকে, আপনি কি একটু দেখবেন ভাই, আপনি কোনো কোয়েশ্চেন নিতে চাইলে আই থিংক যেহেতু আমরা অনেকগুলো কভার করেছি, আপনি আমাকে বললে, আমি নামটা বললে আমি কোয়েশ্চেনটা শো করতে পারি। ও সরি, তপু ভাই সামহাউ ডিসকানেক্টেড মনে হয়। ও, আবার এসেছেন। হ্যাঁ ভাই, আপনি হারিয়ে গেছেন। হারিয়ে গিয়েছিলাম, সরি। আচ্ছা ভাই, আপনি দেখবেন কি, মানে আচ্ছা আমি একটু দেখছি তাহলে কোন প্রশ্নটা নেওয়া যায়। আমি আসলে বুঝতে পারছি না কোনটার পর কোনটা নিব, কারণ অনেকগুলো কোয়েশ্চেন আসছে নিচে থেকে, এন্ড দেন লাইক এটা চলছে আর কি। আচ্ছা, একজন প্রশ্ন করেছে জেএম কারিম, আমি অনার্স মাস্টার্স শেষ করেছি ইংলিশে, আমি স্কলারশিপ নিয়ে আমেরিকাতে যেতে চাচ্ছি, এটা জানি না, আপনি বলেন। হ্যাঁ, আপনি ইংলিশে পড়াশোনা শেষ করেছেন, আপনার জন্য এখানে স্কলারশিপ অ্যাভেলেবেল আছে। আমি একজন ভাইয়ের সাথে অলরেডি কথা বলেছি, উনি এখানে ইংলিশে পিএইচডি করেছেন এসে, এবং উনি হচ্ছে এখন একটা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করছেন আর কি। উনি এখন একটু এটা নিয়ে ব্যস্ত আছেন, বাট আমি চেষ্টা করছি ভাইয়াকে নিয়ে আসার জন্য। সো আপনি আমাদের সাথে পেজে থাকবেন, আই থিংক আপনি ভালো একটা ইনফরমেশন পাবেন ভাইয়ের কাছ থেকে। আরেকটা শেষ প্রশ্ন নেই, সেটা হচ্ছে এস শুভ বলেছেন, ভাইয়া কানাডা ও আমেরিকাতে বিজনেস ব্যাকগ্রাউন্ডের ফান্ডিং নিয়ে কিছু বলুন। আচ্ছা, আমি ইউবিসির কথা বলি। ইউবিসিতে ফুলি ফান্ডিং এমবিএ প্রোগ্রাম আছে। আপনার জিম্যাট স্কোর যদি ভালো হয় বা জিআর স্কোর যদি ভালো হয়, আমি একটা সিম্পল বলি, প্রোফাইল বলি, আপনার সিজিপিএ যদি 3.6 প্লাস হয় বা 7 হয়, জিআর স্কোর মোটামুটি 310 হয়, আপনি ইউবিসি বিজনেস স্কুলে ফুলি ফান্ডিং পেয়ে যাবেন এমবিএ। আপনার মোটামুটি একটা এই হচ্ছে গিয়ে একটা এভারেজ প্রোফাইল আমি জানা দিলাম আপনাদের। ওকে ওকে, আচ্ছা তবু ভাই, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আর এরপরে যদি আপনার একটু সময় হয়, কিছু কোয়েশ্চেন আছে আপনার রিলেটেড, যদি একটু জাস্ট রেসপন্স করে দেন, আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ টাইম। এখন হয়তো বা আপনি চাইলে হয়তো পরে একটু কমেন্ট করে দিতে পারেন। আমি কিছু দেখতে পাচ্ছি সোশ্যাল সায়েন্স আর্টস রিলেটেড আছে, সেগুলো আমি করে দিব। কিন্তু কিছু আছে যেগুলো আসলে আমি বলতে পারবো না। যদি ওরকম কিছু থাকে বা আসে, প্লিজ একটু রেসপন্স করে দিন, অথবা আমি আপনার কাছে রিচ আউট করব। আচ্ছা, আমার মনে হয় পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করি বা আমরা রিপ্লাই দেব, আশা করছি। আজকে এখানেই শেষ করছি, আশা করি। হ্যাঁ, তো ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনিও চেষ্টা করছেন ভাই, আপনার চেষ্টাটা হচ্ছে আমি অনেক বেশি লাইক কি বলবো, কৃতজ্ঞ যে আপনি ট্রাই করছেন। এবং আমি আপনার পেজ এবং গ্রুপের যে লিংক সেটি হচ্ছে এখানে দিয়ে দিব দর্শকদের যারা আমাদেরকে শুনছেন। ভাই যে ইনিশিয়েটিভ চালাচ্ছে স্কলারশিপ স্কুল বিডি, এটাতে হচ্ছে আপনারা অনেক অনেক ইনফরমেশন পাবেন ভাইয়ের পেজ এবং হচ্ছে গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন ইনফরমেশনের জন্য। সো থ্যাংক ইউ তবু ভাই, ইফ ইউ হ্যাভ নাথিং টু সে দেন আমরা শেষ করতে পারি। তানিন, আপনাকে অনেক ধন্যবাদ যে এই সেশনটা অ্যারেঞ্জ করার জন্য। আর আপনার একটা ব্যাপার আমার যেটা অনেক ভালো লাগে, সেটা হচ্ছে নন স্টেম রিলেটেড যে সাবজেক্ট, সেটার স্কলারশিপ, সেটার বাইরে পড়াশোনার ব্যাপারে, মানে আমাদের তো একটা ক্রেজ আছে যে যারা নন স্টেম তারা মনে করে যে দেশে বাইরে বুঝি পড়াশোনা করা যায় না এই সাবজেক্টগুলোতে। আপনি সেই ট্রেন্ডটা ভেঙে দিচ্ছেন, সেই ওয়ালটা আপনি ভেঙে দিচ্ছেন। তো আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনাদের নন স্টেম ফ্রেন্ড যারা আছে, সোশ্যাল সায়েন্স বিজনেস ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করছে, তাদেরকে আপনি তানিম জায়েদের যে প্ল্যাটফর্ম আছে GNHSA, তারপর তার পেজেও তিনি অনেক লাইভ করেন সোশ্যাল সায়েন্স এবং বিজনেস রিলেটেড ব্যাকগ্রাউন্ড নিয়ে, সেগুলোর প্রতি চোখ রাখুন এবং তার যে গ্রুপটা রয়েছে GNHSA, সেখানে অ্যাড হয়ে এই ইনফরমেশন গুলো পাস করে দিন আপনার ওই ফ্রেন্ডদেরকে, নন স্টেম ফ্রেন্ডদেরকে। থ্যাংক ইউ। ওকে, সো শেষ করছি আজকের মতো, আবার দেখা হবে আপনাদের সাথে আরটি লাইভ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।